আসসালামু আলাইকুম। আমি সামিনা পারভিন, প্রভাষক দর্শন, নফাজুনিসি সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা। আজকে আমার বিষয় যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র। আমি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা থেকে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নিয়ম এবং নিয়মগুলো লঙ্ঘন করলে কী কী ধরনের ত্রুটি ঘটতে পারে তা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি নিয়ে আলোচনা করছি। যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। সংজ্ঞায় কোনো রূপক ভাষা অথবা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা চলবে না। আচ্ছা, যে কোনো পদে যখন আমরা সংজ্ঞা দিব তখন সেটার উদ্দেশ্যই হবে যাতে আমরা সহজ সরল ভাষায় পদটিকে চিহ্নিত করতে পারি, পদটি সম্পর্কে খুব সহজ সরল ভাষায় কিছু তথ্য দিতে পারি। কিন্তু এই পদটি সংজ্ঞা দিতে চেয়ে যদি আমরা দুর্বোধ্য ভাষা অথবা রূপক ভাষা ব্যবহার করি তাহলে সংজ্ঞাটি ঠিকঠাক সংজ্ঞা হবে না, এতে কিছু ত্রুটি হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। ত্রিভুজ পদের সংজ্ঞা দিতে গিয়ে যদি বলা হয় ত্রিভুজ হচ্ছে তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র, তাহলে সংজ্ঞাটি যথার্থ হবে। কারণ কি, আমরা এখানে ত্রিভুজ পদটি সংজ্ঞা দিতে যে কোনো দুর্বোধ্য ভাষা অথবা রূপক ভাষার ব্যবহার করি নাই, খুব সহজ সরল ভাষায় ত্রিভুজের সংজ্ঞা প্রদান করেছি। আচ্ছা, এই যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মটা যদি লঙ্ঘন করি তাহলে দুটো ত্রুটি হতে পারে। দুটো কি কি ত্রুটি, যেটা দেখি রূপক সংজ্ঞা, দুর্বোধ্য সংজ্ঞা। তাহলে রূপক সংজ্ঞাটা প্রথমে আমি দেখি। কোনো পদের সংজ্ঞায় সহজ সরল ভাষার পরিবর্তে রূপক ভাষা ব্যবহার করলে সংজ্ঞাটি ভ্রান্ত হয়। এরূপ ভ্রান্ত সংজ্ঞা না রূপক সংজ্ঞা। তাহলে আমরা যখন একটি সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করব তখন সংজ্ঞাটি ঠিক হবে না, সেই সংজ্ঞাটি হবে ভ্রান্ত সংজ্ঞা। তাই একটা এক্সাম্পল দেখি। মানুষ হয় সৃষ্টির মুকুট, এটা মানুষ পদের সংজ্ঞা হতে পারে না, কারণ এখানে আমরা সৃষ্টির মুকুট কি ব্যবহার করেছি, একটা রূপক ভাষার ব্যবহার করেছি, তাই এই মানুষ পদের এই সংজ্ঞাটি রূপক সংজ্ঞায় পরিণত হয়েছে। আচ্ছা, দ্বিতীয়টি হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞা। দ্বিতীয় ত্রুটিটি হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞা। দেখি আমরা একটা দেখবো এখন। কোনো পদের সংজ্ঞায় সহজ সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ভাষার ব্যবহার করলে সংজ্ঞাটি ভ্রান্ত হয়। এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম দুর্বোধ্য সংজ্ঞা। কারণ দুর্বোধ্য ভাষা ব্যবহার করলেও সংজ্ঞাটি ঠিকঠাক হবে না, সেটি ত্রুটিপূর্ণ সংজ্ঞা হবে। আমরা একটা উদাহরণ দেখি। বটবৃক্ষ হচ্ছে জটাজট লাঞ্ছিত সবিতাত নিরোধক মহাস্তবের পাদক। এখানে আমরা বটবৃক্ষের সংজ্ঞা দিতে চেয়ে খুব দুর্বোধ্য ভাষার ব্যবহার করে ফেলেছি, যে কারণে সংজ্ঞাটি কি হয়ে গেল, দুর্বোধ্য সংজ্ঞা হয়ে গেল, এটি একটি ত্রুটিপূর্ণ সংজ্ঞা হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি বুঝতে পারলাম। আমরা এখন তৃতীয় নিয়মটি নিয়ে আলোচনা করব। যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদ তার প্রতিশব্দ সংজ্ঞায় ব্যবহার করা চলবে না। তাহলে আমরা যে পদটার সংজ্ঞা দিব তার প্রতিশব্দ কোথাও, ওই সংজ্ঞার কোথাও সে পদটি এবং তার প্রতিশব্দ কোথাও ব্যবহার করতে পারবো না। আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা যখন চতুর্ভুজের সংজ্ঞা দিব তাহলে কিভাবে দিব চতুর্ভুজের সংজ্ঞাটা। চতুর্ভুজ হলো চার বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র। তাহলে এখানে আমরা খুব সহজ সরলভাবে চতুর্ভুজের একটি সংজ্ঞা প্রদান করলাম এবং এখানে চতুর্ভুজ কথাটি অথবা চতুর্ভুজের প্রতিশব্দ কোথাও ব্যবহার করলাম না। তাহলে এই সংজ্ঞাটা একটা কি, এটি চতুর্ভুজের একটি সংজ্ঞা হলো। আমরা যদি তৃতীয় নিয়মটি লঙ্ঘন করি তাহলে একটি কি ত্রুটিপূর্ণ সংজ্ঞা হয়ে যাবে। তাহলে কি ধরনের ত্রুটিপূর্ণ সংজ্ঞা হবে দেখি। চক্রক সংজ্ঞা। তাহলে তৃতীয় নিয়মটি লঙ্ঘন করলে চক্রক সংজ্ঞা ত্রুটি ঘটবে। তাহলে দেখি চক্রক সংজ্ঞাটা কি এখন আমরা বোঝার চেষ্টা করব। কোনো পদের সংজ্ঞা দিতে যে একই কথার পুনরুক্তি করলে সংজ্ঞা ভ্রান্ত হয়, এরূপ সংজ্ঞার নাম চক্রক সংজ্ঞা। তাহলে আমরা যদি কোনো পদের সংজ্ঞা দিতে যে একই কথার পুনরাবৃত্তি করি, বারবার একই কথা ব্যবহার করি, তাহলে সংজ্ঞাটি কি ত্রুটিপূর্ণ হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। মানুষ হলো মনুষ্য জাতীয় জীব। তাহলে আমরা এখানে মানুষ পদের সংজ্ঞা কি দিলাম, মনুষ্য জাতীয় জীব বললাম। এখানে মানুষ ও মনুষ্য একটি কি প্রতিশব্দ, মানুষের প্রতিশব্দই হচ্ছে কি মনুষ্য, তাই এই সংজ্ঞাটা কি হয়ে গেল, একটা ভ্রান্ত সংজ্ঞা হয়ে গেল এবং এই ভ্রান্ত সংজ্ঞাটা কি চক্রক সংজ্ঞা। ভ্রান্ত সংজ্ঞাটার নাম হলো কি চক্রক সংজ্ঞা। ওকে, আমরা চতুর্থ নিয়মটি দেখব। চতুর্থ নিয়মটি হলো সদর্থক সম্ভব হলে সংজ্ঞায় কখনোই নঅর্থক ভাষা ব্যবহার করা উচিত নয়। আমি যদি সদর্থক হাবাচক শব্দ ব্যবহার করতে পারি তাহলে সংজ্ঞায় কখনো আমি নঅর্থক নাবাচক শব্দ ব্যবহার করব না। একটা এক্সাম্পল দেখি। মানুষ হলো এক প্রকার বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তাহলে আমরা মানুষের কি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বলেছি সংজ্ঞায়, তাহলে এটা কি ত্রুটিপূর্ণ সংজ্ঞা নয়, কারণ এটাতে আমরা সদর্থক ভাষা ব্যবহার করি, সদর্থক শব্দ ব্যবহার করেছি, তাই এটা একটা কি মানুষ পদের একটা
উৎকৃষ্ট সংজ্ঞা হলো মানুষের একটি সংজ্ঞা হলো। কিন্তু আমরা যদি চতুর্থ নিয়মটা লঙ্ঘন করি তাহলেও কি এক ধরনের অনুপপত্তি ঘটবে, এক ধরনের কি ভ্রান্ত সংজ্ঞা হবে। তাহলে ওই সংজ্ঞাটার নাম কি দেখি, ওই সংজ্ঞাটার নাম হচ্ছে নঅর্থক সংজ্ঞা। তাহলে আমরা চতুর্থ নিয়মটি লঙ্ঘন করলে নঅর্থক সংজ্ঞার ত্রুটি ঘটবে। দেখি কি এটা, কোনো পদে সংজ্ঞায় দিতে যে নঅর্থক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম নঅর্থক বা নেতিবাচক সংজ্ঞা। তাহলে আমরা সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে নাবাচক শব্দ ব্যবহার করতে পারবো না, আমাদেরকে হাবাচক শব্দ ব্যবহার করতে হবে। যদি নাবাচক ব্যবহার করি, নঅর্থক শব্দ ব্যবহার করি, নঅর্থক সংজ্ঞা ত্রুটি ঘটবে। আমরা দুটো এক্সাম্পল দেখি নিচে। পাপ নয় পুণ্য, এখানে পাপ আর নয় পুণ্য নঅর্থক ভাষা ব্যবহার করেছি, সেখানে এটা একটা ত্রুটিপূর্ণ, পাপের একটা ত্রুটিপূর্ণ সংজ্ঞা হলো। অন্ধকার হচ্ছে আলোর অভাব, এখানে আমরা অন্ধকারকে আলোর অভাব নঅর্থক শব্দ ব্যবহার করেছি, তাই অন্ধকারের এখানে এই সংজ্ঞাটা অন্ধকারের সংজ্ঞা হলো না, এটা অন্ধকারের একটি কি সংজ্ঞা হলো, ত্রুটিপূর্ণ সংজ্ঞা হলো। আচ্ছা, তাহলে আমরা এখন দ্বিতীয় তৃতীয় চতুর্থ নিয়ম নিয়ে মোটামুটি ধারণা পেয়েছি। আমি আবার একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা দ্বিতীয় সংজ্ঞাটা কি দেখেছিলাম? দ্বিতীয় সংজ্ঞাটা দেখেছিলাম যে আমরা যে পদের সংজ্ঞা দিব সে পদের সংজ্ঞা আমরা কোনো প্রকার রূপক ভাষা, রূপক অথবা দুর্বোধ্য ভাষা ব্যবহার করতে পারবো না। তাহলে দ্বিতীয় নিয়মটা আমাদের ছিল কি, রূপক ভাষা অথবা দুর্বোধ্য ভাষা আমরা ব্যবহার করতে পারবো না। আর যদি আমরা দ্বিতীয় নিয়মটি লঙ্ঘন হয় তাহলে রূপক সংজ্ঞা আর দুর্বোধ্য সংজ্ঞা দুইটা কি ভ্রান্ত সংজ্ঞা পরিণত হবে। আর তৃতীয় নিয়মটি কি ছিল, যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদ এবং তার প্রতিশব্দ আমরা ব্যবহার করতে পারবো না। যদি আমরা তৃতীয় নিয়মটা লঙ্ঘন করি তাহলে এক ধরনের ত্রুটি ঘটবে, সেই ত্রুটিটার নাম হলো চক্রক সংজ্ঞা। চক্রক সংজ্ঞা হলো কি, কোনো পদের সংজ্ঞা দিতে যদি আমরা একই কথার পুনরুক্তি করি, অর্থাৎ একই কথা বারবার বলি, তাহলে সংজ্ঞাটি চক্রক সংজ্ঞা হবে, যা এক প্রকার ভ্রান্ত সংজ্ঞা। আর চতুর্থ নিয়মটি ছিল আমরা সবসময় সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে সদর্থক শব্দ ব্যবহার করব, যদি সম্ভব হয় সদর্থক শব্দ ব্যবহার করব, সংজ্ঞা নঅর্থক শব্দটাকে আমরা পরিহার করব। আর যদি আমরা চতুর্থ নিয়মটা লঙ্ঘন করি, চতুর্থ নিয়মটি না মেনে চলি, তাহলে এক প্রকার কি ত্রুটি ঘটবে, সেই ত্রুটিটা হলো নঅর্থক সংজ্ঞা। সেই ত্রুটিটার নাম কি, নঅর্থক সংজ্ঞা। নঅর্থক সংজ্ঞা হলো কোনো পদের সংজ্ঞা দিতে যে নঅর্থক ভাষা ব্যবহার করলে সেটা কি হয়ে যাবে, নঅর্থক সংজ্ঞা বা নেতিবাচক সংজ্ঞা। আচ্ছা, তাহলে আমরা যৌক্তিক সংজ্ঞা দ্বিতীয় তৃতীয় চতুর্থ নিয়ম নিয়ে মোটামুটি আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি আরও নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকবা, যেহেতু এখন করোনা ভাইরাসের প্রকোপ আবার বেড়ে যাচ্ছে, সবাই শীত আসছে, সবাই সাবধানে থাকবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।